আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। পিএইচপি প্রবলেম সলভিং অ্যাপ্রোচের আজকের ক্লাসে আমরা শিখব পিএইচপি নাম্বারস সম্পর্কে। অল ইউ নিড টু নো অ্যাবাউট পিএইচপি নাম্বারস, অর্থাৎ পিএইচপির নাম্বার সিস্টেম সম্পর্কে ইন ডিটেইল আমরা জানব। আজকের ক্লাসের পর আশা করি পিএইচপিতে নাম্বার নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আজকের যে লেকচারটা, সেখানে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে। প্রথমে নাম্বারের টাইপগুলো কি, এবং পিএইচপির নাম্বারের মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট কি, তারপর বিগ ইন্টিজার্স, যেটা আমাদের প্রবলেম সলভিং যে ওয়েবসাইটগুলোতে টেস্ট কেস থাকে সেখানে অনেক সময় কাজে লাগবে বিগ ইন্টিজার ব্যাপারটা, সেটা। তারপর ইমপ্লিসিট কনভার্সন বিটুইন ইন্টিজার, ফ্লোট অ্যান্ড স্ট্রিং, অর্থাৎ ইন্টারনালি কিভাবে টাইপ জাগলিং এর মাধ্যমে তাদের মধ্যে কনভার্সন হয় সেটা। তারপর ইজ নিউমেরিক ফাংশনটা, তারপর ইনফিনিট, নট এ নাম্বার, তারপর নাম্বার ফরম্যাটিং ইত্যাদি টপিক। এরপর আমরা দেখব যে ইন্টিজার টাইপের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এটসেট্রা, এবং এগুলো কিভাবে আমরা চেক করতে পারি ইজ ইন্টিজার, ইজ লং, এরকম কিছু ফাংশনের মাধ্যমে। তারপর আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার সম্পর্কে জানবো, এবং দুটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কম্পেয়ার করার যে প্রবলেমটা সেটা সম্পর্কে জানবো। তারপর পিএইচপি তে রাউন্ডিং এরর্স যেটা আছে, এটা শুধু পিএইচপি না, মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে। কারণ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আইইইর যে 754 সম্ভবত যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে। জাভাস্ক্রিপ্টও সেম, যেগুলো ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ সবগুলো ওটাই ফলো করে। তো ওই এররটা আমরা কিভাবে এলিমিনেট করতে পারি সেটা দেখব। তারপর রাউন্ড, সিল এটসেট্রা যে ফাংশনগুলো আছে সেটা দেখব, এবং অপারেটিং অন সিরিজ অফ নাম্বারস, এবং সেটা আমরা লুপ এবং রেঞ্জ দুটা মেথডে দেখব। তারপর লিস্ট মেথডটা দেখব, এবং র্যান্ডম নাম্বার, ফাইনালি র্যান্ডম নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। র্যান্ডম নাম্বার বিভিন্ন সময় কাজে লাগে, যেমন যদি আমরা একটা গেম ক্রিয়েট করি, সেই গেমে প্লেয়ারের বিভিন্ন পজিশনের যে র্যান্ডমলি আমরা সেট করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে, গেম যে এরিয়াটা থাকে সেটাতে, সেখানে র্যান্ডম নাম্বার লাগে। ডাটাবেস থেকে র্যান্ডম রো সিলেক্ট করতে র্যান্ডম নাম্বার বিভিন্ন সময় লাগে, এবং র্যান্ডম নাম্বারের বিভিন্ন ধরনের মেথড আছে, সেগুলো সম্পর্কে জানবো। এবং ফাইনালি ম্যাথমেটিক্যাল ফাংশনস, যেগুলো আমাদের খুব কাজে লাগবে, লগারিদমিক, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়ালস এটসেট্রা যে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আছে, এবং বিভিন্ন যে অ্যালজেব্রিক ক্যালকুলেশনগুলো আছে সেগুলো আমরা দেখব। তো অনেক কিছুই কভার করা হবে, এবং আমি সবকিছুই তিনটা সোর্স থেকে আমি নিয়েছি, সবগুলো আমার স্লাইড এবং কোডগুলো। আপনারা এই কোডগুলো এখান থেকে দেখতে পারেন। php.net, এটা হচ্ছে পিএইচপির অফিসিয়াল ডকুমেন্টেশনের লিংক। তারপর W3 স্কুলের পিএইচপির যে নাম্বারের সেকশনটা সেটা, এবং একটা বই পিএইচপি কুক বুক সেটা। এই তিনটা রিসোর্স থেকে আমি এই পুরো লেকচারটা তৈরি করেছি। আপনারা চাইলে এই তিনটা রিসোর্স থেকে এগুলো দেখতে পারেন, এবং এই স্লাইডটিও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এই স্লাইডটি থেকেও পরবর্তীতে এই সবকিছুই দেখতে পারবেন। তো শুরু করা যাক। সবার আগে পিএইচপির যে দুই ধরনের নাম্বার আছে আমরা জানি, ইন্টিজার্স এবং ফ্লোট। তো ইন্টিজারটা সম্পর্কে আনি। ইন্টিজারটা হচ্ছে একটা নাম্বার অফ সেট, যেটা হচ্ছে সবগুলো ঋণাত্মক এবং ধনাত্মক নাম্বারের সমষ্টি, এবং যেটা জিরো ইনক্লুসিভ, অর্থাৎ জিরো এবং নেগেটিভ ভ্যালু সহ পজিটিভ ভ্যালু সহ সবকিছু মিলেই আমাদের ইন্টিজার্স, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার আবার কয়েক ধরনের হতে পারে, এর বেজের উপর ভিত্তি করে। যেমন আমরা সাধারণ যে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে বেস 10, সেটা হচ্ছে ডেসিমাল ভিত্তিক। এর বাইরেও কিছু আছে, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি ইত্যাদি। তো হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, অক্টালের 8 এবং বাইনারির 2। এরপর ইন্টিজারকে আমরা নেগেটিভ হিসাবে ডিনোট করতে পারি
নেগেশন যে অপারেটর আছে সেটার মাধ্যমে, যেটা হচ্ছে মাইনাস, এবং অক্টাল যে নোটেশনটা সেটা আমরা ডিনোট করব এর সামনে একটা জিরো বসিয়ে, অর্থাৎ কোনো সংখ্যার সামনে যদি জিরো থাকে সেটা অক্টাল, এবং কোনো সংখ্যার সামনে যদি 0x থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল, এবং কোনো সংখ্যার সামনে যদি 0b থাকে তাহলে সেটা বাইনারি। তো ইন্টিজারের একটা লিমিট আছে পিএইচপিতে, অর্থাৎ পিএইচপিতে ইন্টিজার সর্বোচ্চ কত পর্যন্ত রেঞ্জ হতে পারে, এবং সেটা হচ্ছে পিএইচপি আইএনটি ইন্ট মিন থেকে শুরু করে পিএইচপি আইএনটি ম্যাক্স, এই দুটা আসলে বিল্ট ইন কনস্ট্যান্ট, এই দুটার মান আছে, এবং এই মানগুলো এর আর্কিটেকচারের উপর ভিত্তি করে ডিপেন্ড করবে, অর্থাৎ 64 বিট হলে বেশি এবং 32 বিট হলে কম। তো আমরা আমাদের আইডি বা এডিটরটাতে আমরা কোডটা ওপেন করে দেখতে পারি এটার মান কত দেয়। তো আমি সাবলাইম টেক্সট ওপেন করি এবং একটা ফাইল ক্রিয়েট করি main.php, এবং একটা পিএইচপি কোড লিখি ওটা চেক করার জন্য, একটু জুম করি এবং এডিটরটা আমি ফুল স্ক্রিন করে দেই যাতে স্পেস বেশি পাওয়া যায়। তো আমরা দেখি যে এটা কত প্রিন্ট করে। আমরা জানি পিএইচপি ইন্ট ম্যাক্স, এটা হচ্ছে সর্বোচ্চ, এবং এটা আমরা রান করি কন্ট্রোল বি হিসেবে, যেটা আমরা এর আগে দেখেছিলাম। তো এখানে বলছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। ওকে, যেহেতু আমাদের বিল্ড টুলে একটা ইন্টিজার ফাইল ছিল, তো আমরা এটা ক্রিয়েট করি input.txt, ইন্টিজার না ইনপুট। তো রান করি এবার, এবং আমরা রান করলে দেখতে পাবো যে একটা সংখ্যা চলে আসছে, এই যে সংখ্যাটা। তো এটা হচ্ছে পিএইচপির ইন্টিজারের সর্বোচ্চ সংখ্যা। তো যাদের 32 বিট অপারেটিং সিস্টেমে রান করতে চান তাদের এখানে সম্ভবত 214 থেকে শুরু করে এর অর্ধেকের কাছাকাছি একটা কিছু হওয়ার কথা সম্ভবত, সেটা দেখতে হবে। এটা আর্কিটেকচারের উপর ভিত্তি করে শো করবে। তো পিএইচপিতে ইন্টিজারের লিমিট এটাই। স্লাইডে ফিরে আসি, এবং মিনিমামটা হচ্ছে পিএইচপি আইএনটি মিন, ওটাও একটা এরকম সংখ্যা দিবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা জানবো ইন্টিজার লিটারালস ব্যাপারটা কি। লিটারালস হচ্ছে যে আমাদের যে আমরা লিখতেছি এখানে সাংখ্যিক যে মানগুলা বা সেন্টেন্স গুলো লিখতেছি সবগুলো আসলে বহিঃপ্রকাশ, অর্থাৎ যা আমরা লিখি সেটাই আসলে লিটারালস। তো এখানে আমরা কিভাবে ইন্টিজার লিখতে পারি সেটা হচ্ছে ইন্টিজার লিটারালস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অবস্থায় যে আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ডেসিমেল নাম্বারগুলো, সেখানে কোনো সমস্যা নেই, জাস্ট 1 2 3 4 এইভাবে আমরা লিখতে পারতেছি, জাস্ট জেনারেল কেস ডেসিমেল নাম্বার যেটা আমরা সবসময় করি। কিন্তু যদি সামনে 0 দেওয়া হয় তাহলে এটা অটোমেটিক্যালি অক্টালে কনভার্ট হয়ে যাবে, অক্টাল হিসেবে নেবে, এবং সেটা ডেসিমেলের যে ইকুইভ্যালেন্টটা সেটা কিন্তু আলাদা, অর্থাৎ 0 1 2 3 মানে কিন্তু 83, এবং যদি 0x থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল নাম্বার হিসেবে কাউন্ট করবে সে, এবং ইকুইভ্যালেন্টটা ডেসিমেলে যদি আমরা দেখি তাহলে অনেক আলাদা হবে, অর্থাৎ 1a, কারণ আমরা জানি f পর্যন্ত, অর্থাৎ a b c d e f পর্যন্ত সম্ভবত হেক্সাডেসিমালে কাউন্ট করা যায়। তো এরকম আর কি, এবং যদি সামনে 0b থাকে তাহলে এটা বাইনারি হিসেবে কাউন্ট করবে এবং ইকুইভ্যালেন্টটা আলাদা হয়ে যাবে। যেমন আমরা দেখতেছি যে এই মানটা, এটা যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট দেখি তাহলে 255। এবং আরো একটা ব্যাপার, সাধারণ ডেসিমেল যে নাম্বারগুলো আমরা সাধারণত 1 2 3 ভাবে লিখি, কিন্তু এই যে আন্ডারস্কোর যে ক্যারেক্টারটা আছে এটাও আমরা দিতে পারি, জাস্ট দেখার সুবিধার্থে আর কি। তো এটা পিএইচপি 7.4 পর্যন্ত এটা করা যায় আর কি। ওকে, তারপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইন্টিজার ওভারফ্লো, অর্থাৎ আমরা যারা দেখলাম যে পিএইচপির যে ইন্টিজারের যে ম্যাক্সিমাম নাম্বার আছে সেটার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পারবো যে পয়েন্ট চলে আসছে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টে চলে আসছে। তো এই ব্যাপারটা আমরা এখন দেখবো। এখানে যে বলা আছে যদি ইন্টিজারের
যে রেঞ্জটা আছে সেটার বাইরে যদি চলে আসে, অর্থাৎ আমরা যদি তার উপরেও ক্যালকুলেশন করি, তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করে নেবে। এবং পিএইচপিতে ইন্টিজারের থেকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যে রেঞ্জটা অনেক বেশি। তো আমরা যেমন সি বা সি প্লাস প্লাস জাভাতে করেছিলাম, লং লং যে আমরা টাইপ দিয়েছিলাম, অনেকটা এরকম বা ডাবল। তো অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারটা, সেটার রেঞ্জটা অনেক বেশি। তো আমরা এখানে উদাহরণ দেখি। এটা আমি ডকুমেন্টেশন থেকে নিয়ে আসছি। দেখেন এখানে যে লার্জ নাম্বার যেটা দেওয়া আছে, এই যে এটা 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য এখানে বলাই আছে যে 32 বিট অপারেটিং সিস্টেম। তো লার্জ নাম্বারটা ঠিকঠাক ভাবে প্রিন্ট করলো এবং এটার টাইপ হচ্ছে ইন্টিজার। অলরাইট। এবং তারপর যদি আমরা একবারে দিই, অর্থাৎ এখানে 47 আছে, এখানে 48 করে দিই, তাহলে দেখতে পারবো যে এটা এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট হয়ে গেল, ফ্লোট। কারণ এর রেঞ্জটাই হচ্ছে 47 পর্যন্ত। 48 যখনই হয়ে যাবে তখন আর ইন্টিজারের রেঞ্জের মধ্যে থাকলো না, সে এখন ফ্লোটে কনভার্ট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এবং এর থেকে যদি বেশি হয় তাহলে তো অবশ্যই ফ্লোট। আবার 64 বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে পিএসপি ইন্ট ম্যাক্স যেটা আমরা দেখলাম, সেটার ভ্যালু হচ্ছে এত, অর্থাৎ 92 এটা আসলে বলা যাবে না, যাই হোক এটা। এবং এটা ইন্টিজার, জেনারেল অবস্থায় ইন্টিজার, কিন্তু এর সাথে যদি আমরা এক যোগ করি, অর্থাৎ 807 আছে শেষে, 808 করি, তাহলে দেখা যাবে যে এটা ফ্লোট টাইপে কনভার্ট হয়ে গেল। কারণ আমরা জানি ইন্টিজারের যে রেঞ্জটা সেটা কম এবং ফ্লোট যেটা আছে সেটা বেশি। এবং পিএইচপিতে এই দুইটা টাইপই আছে, এর বাইরে কোনো টাইপ নাই। যেমন জাভাতে বাইট, শর্ট, লং, ইন্টিজার এরকম অনেক আছে, কিন্তু এখানে জাস্ট ইন্টিজার এবং ফ্লোট। আশা করি বুঝতে পারছেন। এবং এর থেকে যদি বেশি হয়, যেমন এত বড় একটা সংখ্যার সাথে এটা যদি গুণ করি, তাহলে কয়েক মিলিয়ন হয়ে গেছে। এবং এটা সায়েন্টিফিক নোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা আমরা আসতেছি পরে। তো নেক্সট স্লাইডে যাই। নেক্সট আমরা শিখবো ইন্টিজার ডিভিশন, অর্থাৎ যে ইন্টিজার নাম্বার গুলো আছে সেটার মধ্যে ডিভিশন করবো কিভাবে। লেটস সে 2/4 এরকম, বা 4/2। তো এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ইন্টিজার ডিভিশন অপারেটর ইন পিএসপি, অর্থাৎ ইন্টিজারের যে ভাগটা এটা পিএসপি তে করা যায় না। তো 1/2 যদি আমরা করি তাহলে 0.5 এ কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তবে আমরা যেটা বললাম যে ইন্টিজারের ভাগ করা যায় না, এটা টেকনিক্যালি যায় না, কিন্তু আসলে আমরা দেখতে পারি উপরে উপরে। তো সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো যেটা এখানে বলাই আছে যে the value can be cast to an integer to round it towards 0, এবং সেটা যদি আমরা এখানে উদাহরণ দেখি যে 25/7, তাহলে আমরা দেখতে পাবো যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এবং সেটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করি তখন আমরা ইন্টিজার পাবো। এবং রাউন্ড যদি আমরা করি, অর্থাৎ 3.5 সামথিং, এটাকে যদি আমরা রাউন্ড করি পরবর্তীতে, তাহলে আমরা তখন 3.5 যেহেতু এটা 4 কনভার্ট হয়ে যাবে। এবং এর বাইরে ইন্টিজার ডিভিশন করা যায় INTDIV যে একটা মেথড আছে সেটার মাধ্যমে, সেটা আমরা একটু দেখি তাহলে পরে। তো সেটা করার জন্য জাস্ট আমরা করতে পারি ইকো INTDIV, অর্থাৎ ইন্টিজার ডিভিশন। এবং আমরা এখানে ইন্টিজার ডিভিশন করব, লেটস সে 7 কে 2 দিয়ে ভাগ করব, রান করি, আমরা পাবো 3। এর কারণ হচ্ছে এটা অনেকটা সি তে আমরা পেয়েছিলাম, যদি দুটো ইন্টিজার থাকতো তাহলে কি হতো, তাহলে 3 2 6 জাস্ট 3, এবং পয়েন্টের পর যা আসতো সেটা রিমুভ করে দেয়। তো ওই সি এর মতো ব্যাপারটাই এই INTDIV, অর্থাৎ ইন্টিজার ডিভিশন যে মেথডটা আছে সেটার মধ্যে আমরা পেতে পারি। তো ইন্টিজার ডিভিশনটা আমরা শিখলাম। আরো কয়েকটা এখানে উদাহরণ দেওয়া আছে, দেখি। অর্থাৎ 3 এবং 2 যদি আমরা করি তাহলে তো 1 পাবো, তোরা মাইনাস যদিও থাকে তাহলে -1 পাবো, তোরা -3 -2 বললে আমরা 1 পাবো। তো এরকম। এবং সর্বশেষ 1 কে যদি 0 দ্বারা
আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে যে এটা এরর চলে আসবে। তো এই পুরো স্লাইডটাই থাকবে, এখানে অনেকগুলো বিষয় আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আপনারা পরবর্তীতে স্লাইডটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কনভার্টিং টু ইন্টিজার, অর্থাৎ বিভিন্ন যে লিটারাল গুলো আছে সেগুলোকে ইন্টিজারে কনভার্ট করার যে নিয়ম কানুন। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা সি বা জাভাতে যেভাবে ইউজ করতাম একইভাবে এই যে আইএনটি বা ইন্টিজার যে কাজ আছে সেটা ইউজ করব। এবং আরেকটা ব্যাপার এখানে বলা আছে যে ইন মোস্ট কেসেস দ্য কাস্ট ইজ নট নিডেড, অর্থাৎ আমাদের কাজ করার প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং যদি আমাদের দরকারই হয় কাজ করার তাহলে আমরা আইএনটি ইন্টিজার কাজ করতে পারি, এবং সাথে সাথে আরো একটা মেথড আছে আইএনটি ভিএল ইন্ট ভ্যাল, তো এটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটা একটু দেখি যে ইকো আইএনটি ভিএল ইন্টিজার ভ্যালু 2.5, দেখি আমাদের 2 আসে কিনা। এই যে 2 আসছে, অর্থাৎ পয়েন্টের পর যা আসে সব বাদ। তো ইন্টিজার ভ্যালু এভাবে আমাদের ইন্টিজার প্রোডাক্ট দিবে। তো আবার এটা দেখি কি আসে, এই যে 2, অর্থাৎ স্ট্রিং অর্থাৎ ডাবল ফ্লোটিং পয়েন্ট নাম্বারের একটা স্ট্রিং সেটাকে পর্যন্ত আমাদের ইন্টিজার কনভার্ট করতে পারতেছি। তো এই মেথডটা দারুণ একটা মেথড, এটা মনে রাখবেন। এবং আমরা বুলিয়ান থেকেও করতে পারি, অর্থাৎ ফলস এবং ট্রু যে আছে বুলিয়ান টাইপগুলো সেগুলো আমরা দেখতে পারি। দেখি লেটস সে 2 কে আমাদের কনভার্ট করতে হলে তাহলে কি আসে 1, দেখি ফলস, এই যে ফলস কি করলে 0। তো আশা করি বুঝতে পারছেন যে কনভার্টিং টু ইন্টিজার জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এবং এখানে আরেকটা অ্যাডভাইস দেওয়া আছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে সবসময় যে কাস্ট করার যে অভ্যাসটা এটা পরিত্যাগ করতে হবে, কারণ এখানে বলছে 0.1 এবং 0.7 এটাকে যোগ করার পর যদি আমরা 10 দ্বারা গুণ করি এবং তারপর যদি ইন্টিজার কনভার্ট করি অর্থাৎ কাস্ট করি তাহলে ইকো করতেছে 7, কিন্তু এটা আসলে ভুল। টেকনিক্যালি সঠিক কিন্তু আসলে এটা আমরা চাই না, এভাবে কেউই চায় না। যেমন 0.1 আর 0.7 যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি যে 0.8 হয়, ঠিক আছে, 0.8 ইন্টু 10 হওয়ার কথা 0.7, তাই না? সরি 8, 0.8 ইন্টু 10 8 হওয়ার কথা না, কিন্তু আমাদের ইকো করতেছে 7। এর কারণটা আমাদের হচ্ছে ফ্লোটিং পয়েন্ট যে প্রিসিশনটা আছে সেটার এরর, এবং সেটা আমরা আসতেছি। তো এই জিনিসটা আমরা করবো না, অর্থাৎ যখন তখন না বুঝে এই দাসখালি ইন্টিজার বসা দিলাম সামনে আর এদিক সব ঠিক থাকলো, এটা হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যাপারটা। ওকে, তো এরপর আসতেছে টাইপ জাগলিং, অর্থাৎ বিভিন্ন টাইপের যে ইন্টারনালি যে ইমপ্লিসিটলি যে টাইপ কাস্ট হচ্ছে আমাদের কম্পাইলার দ্বারা বা ইন্টারপ্রেটার দ্বারা। তো এই ব্যাপারটা আসলে কি এটা একটু আমরা দেখি। এখানে বলা আছে যে PHP does not require or support explicit type definition in variable declaration, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় আমাদের বলে দিতে হয় না যে এটা ইন্টিজার, এটা ফ্লোট, এটা স্ট্রিং, যেমন অন্য ল্যাঙ্গুয়েজ সি বা জাভাতে কিন্তু বলে দিতে হয়, তো PHP তে এটা বলে দিতে হয় না। তো PHP কিভাবে শেখে যে এটা ইন্টিজার এটা ফ্লোটিং পয়েন্ট, কিভাবে জানে? তো এখানে বলতেছে a variable's type is determined by the context in which the variable is used, অর্থাৎ ভেরিয়েবলের যে টাইপটা সেটা তার কনটেক্সটের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন জায়গায় সে ইউজ হয়েছে সেটার উপর ভিত্তি করে অটোমেটিক্যালি ডিটারমাইন করা হবে। এবং that is to say if a string value is assigned to variable var becomes a string, ঠিক আছে, যদি একটা ভারের মধ্যে একটা স্ট্রিং অ্যাসাইন করা হয় তাহলে ভারটা স্ট্রিং এ কনভার্ট হয়। if an integer value is then assigned to var it becomes an integer, এবং তারপর যদি একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করা হয় এটা ইন্টিজারে কনভার্ট হয়। তো এটা একটা দারুণ ব্যাপার, এটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজের আসলে নেচার, এটা শুধু PHP ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা জাভাস্ক্রিপ্ট, পাইথন বা এরকম যে অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলোর জন্য প্রযোজ্য। তো আমরা ব্যাপারটা দেখি। ফু নামে একটা ভেরিয়েবল আছে এবং এটার নাম
এটার ভেরিয়েবলের ভ্যালু দিলাম 1 এবং এটা একটা স্ট্রিং। তো এটা যদি আমরা গেট টাইপ করি তাহলে দেখতে পাবো যে এটা একটা স্ট্রিং। তারপর যদি আমরা এটার সাথে 2 গুণ করি এবং এবং দেখি যে কি আসে, তাহলে দেখতে পাবো যে foo is now an integer এবং সেটা 2 হয়ে গেল, অর্থাৎ 2 into 2 2 into 1 এই 1টা। তো আমরা যদি এটা একটু দেখি 2 into 1 এই যে 2 চলে আসছে, অর্থাৎ টাইপ জাগলিং এর মাধ্যমে এই 1টা এই 1 এ কনভার্ট হয়ে গেছে এবং 2 into 1 1। দারুণ ব্যাপার। এবং এরপর যদি এটা 1.3 এর সাথে কনভার্ট করি, সরি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো এটা ফ্লোট, কারণ 2 into 1.3 হবে 2.6 এবং এটা ফ্লোট, অর্থাৎ ইন্টিজার থেকে কনভার্ট হয়ে আবার ফ্লোট হলো। তো স্ট্রিং থেকে সে ইন্টিজার হচ্ছে, ইন্টিজার থেকে ফ্লোট হচ্ছে বিভিন্ন বিভিন্ন সার্কামস্টান্সে, অর্থাৎ তাকে আমরা যেভাবে ইউজ করতে চাই। আবার এখানে দেখা যাচ্ছে একটি স্ট্রিং এর সামনে একটা নাম্বার আছে, তার সাথে যদি আমরা গুণ করে দিচ্ছি তাহলে 5 আর 10 গুণ হয় 50 হয়ে গেল, এই যে ইন্টিজার। কি একটা অবস্থা। তো এটা আমরা দেখি 5 into 5 অ্যাপল। ওকে, এখানে বলছে যে a non-well formed numeric value encountered। তো দারুণ জিনিস, এখানে নোটিশ দিচ্ছে আমাদের, কিন্তু অ্যান্সার কিন্তু দিচ্ছেই 25। তো আমাদের নোটিশটা রিমুভ করতে হবে, তাহলে এখানে একটা সিস্টেম আছে এরর রিপোর্টিং 0, এই যে 25 চলে আসছে। তো পিএইচপি যেহেতু মডার্ন হচ্ছে আস্তে আস্তে, তো এই জন্য আস্তে আস্তে এই যে ব্যাপারগুলো এগুলো হয়তো রিমুভ করার চেষ্টা করতেছে। তো এখন ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু পরবর্তীতে হয়তো এরর দিবে। তো জাস্ট এগুলো করা যায়, জাস্ট জেনে রাখুন, তবে এভাবে না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং আরেকটা ব্যাপার যে আমাদের স্ট্রিং এবং অ্যারে এর মধ্যেও টাইপ জাগলিং করা যায়। যেমন এ নামে যদি একটা কার অ্যারে কার স্ট্রিং আমরা ডিফাইন করি এবং এটার প্রথম যে এলিমেন্ট আছে সেটা যদি বি বলে দিই, তাহলে দেখা যাবে যে এটা মানে স্ট্রিং থাকবে। যদিও আমরা জানি যে ইন্ডেক্সের মাধ্যমে যে অ্যাক্সেস করতেছি, এটা আসলে সাধারণত আমরা জানি যে অ্যারের মাধ্যমে করা হয়, কিন্তু এটা স্ট্রিং এও প্রযোজ্য পিএইচপি তে, কারণ পিএইচপি তে স্ট্রিং এর যে এলিমেন্ট গুলা এভাবে অ্যাক্সেস করা যায়। তো এটা একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। তো টাইপ জাগলিং ব্যাপারটা ইম্পর্টেন্ট, খুব বোঝা যে ইন্টারনালি কিভাবে টাইপ গুলো একে অপরের মধ্যে কনভার্সন হয়। এরপর আসতেছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং যে ব্যাপারটা, এটা অনেকটা সি এর মতো করে কাজ করে। তো এটা বিস্তারিত বলার দরকার নেই, এটা জাস্ট খালি দেখেন যে কিভাবে কাজ করা হয়। এখানে জাস্ট একটা ফ্লোটিং পয়েন্ট বা ইন্টিজারের ফ্লোটিং পয়েন্ট বা স্ট্রিং এর সামনে দিয়ে আমরা আইএনটি বা ইন্টিজার এভাবে বসাই দেই তাহলে ইন্টিজার কনভার্ট হবে। যদি বুল বসাই দেই বা বুলিয়ান বসাই দেই তাহলে বুলিয়ানে কনভার্ট হবে। ফ্লোট, ডাবল, রিয়াল এগুলো বসালে ফ্লোটে কনভার্ট হবে। স্ট্রিং বসালে স্ট্রিং, অ্যারে বসালে অ্যারে এবং অবজেক্ট বসালে অবজেক্ট। এবং আরো একটা ছিল নাল, সরি আনসেট বসালে নালে কনভার্ট হবে, যদি এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে সম্ভবত। ওকে, তো এখানে আমরা একটু এক্সাম্পল দেখতে পারি কিভাবে কাজ করে। বুলিয়ান 1, এই যে সবগুলোই আমাদের বুলিয়ান ভ্যালু দিচ্ছে। যদি আমরা এখানে দেই নট এ নাম্বার, এটাও নাম্বার যেহেতু দিচ্ছে, যদি 0 দিই তাহলে প্রিন্ট করতেছে না।
যদি ফলস দিই তাহলে প্রিন্ট করতে হবে। তো এরকম এর যে অপারেন্ড থাকবে সেই অনুযায়ী আমাদেরকে বুলিয়ানে যা আসে তা দিবে। ওকে, এবং আমরা যেটা দেখেছিলাম যে ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করে এবং ফ্লোটে ইন্টিজার কনভার্ট, সেটা একটু দেখি। লেটস সে 5, তাহলে আমাদের 5.00 আসার কথা। অ্যাকচুয়ালি না, 5.00 আসতেছে না। তো যদি এটা টাইপ দেখি তাহলে কিন্তু আবার ডাবল চলে আসছে। তো এটার কারণটা হচ্ছে পিএইচপি আসলে খুবই চালাক একটা ল্যাঙ্গুয়েজ। যে সিতে আমরা দেখতাম বা জাভাতে দেখতাম যে 5.00 আসে ডাবলের ক্ষেত্রেও, তো এখানে এইভাবে আসতেছে না। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অর্থাৎ 5 আসতেছে, কিন্তু যখন আমরা টাইপ দেখতেছি তখন কিন্তু ডাবলই পাচ্ছি বা ফ্লোট পাচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডাবল আর ফ্লোট কিন্তু পিএইচপিতে একই জিনিস। যেমন আমরা সিতে দেখছিলাম যে ফ্লোটের প্রেসিশন থেকে 6 ঘর পর্যন্ত, এরকম কিন্তু কিছু না। ফ্লোট আর ডাবল একই জিনিস, জাস্ট খালি কিওয়ার্ডের ভিন্নতা। তো টাইপ কাস্টিং আমরা দেখলাম। আশা করি এগুলো মোটামুটি সবারই ধারণা আছে টাইপ কাস্টিং কিভাবে করা হয়, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। ওকে, তো আমাদের ইন্টিজার নিয়ে মোটামুটি ধারণা পাইলাম আমরা। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, সেটা নিয়ে আলোচনা শুরু হবে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এটাকে অনেকে ফ্লোটস বা ডাবলস বলা হয় বা রিয়েল নাম্বারস বলা হয়। এটা এই সিনট্যাক্সে লেখা যায়, এই সকল সিনট্যাক্সে লেখা অ্যালাউড। তো সিনট্যাক্সগুলো দেখি। আমরা প্রথমে দেখি যে একটা নাম্বার এ 1.234, তা সেটা রেগুলার নাম্বার যেটা আমরা লিখি সবসময় এটা। কিন্তু বিটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে এখানে 1.2 তারপর E3, এই ইটা আবার কি? এটা অনেকটা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর যে থাকে সেটা, অর্থাৎ 10-এর উপর যে পাওয়ার, সেই পাওয়ারটা আমাদের নির্দেশ করে। তো এটা ছোট হাতের অক্ষর দিলেও হবে বা বড় হাতের অক্ষর দিলেও হবে, ব্যাপার না। এবং এটার পর যদি ইনভার্স মান থাকে, অর্থাৎ 10-এর যে পাওয়ারটা ঘাতটা, তো সেটা যদি আমাদের ঋণাত্মক হয় সেটা আমরা জাস্ট মাইনাস বসাতে দেবো, তাহলে হবে। অর্থাৎ 7 to the power -10 এরকম। এবং ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে আন্ডারস্কোর যে ক্যারেক্টারটা, এটা আমরা দিতে পারি। এই আন্ডারস্কোর ক্যারেক্টারটা দেওয়া না দেওয়া সমান, এটার কোনো আসলে সিগনিফিকেন্ট না আর কি। এটা আসলে দেখা বোঝার জন্য আর কি। যেমন একটু দেখি 1 2 3, এটার মানটা কি আসে দিয়ে 1 2 3। তো এটা 123, তো গ্যাপ দেখি 124 আসে কিনা। এই 124। তো ইন্টিজারের মতো করেই কনভার্ট যদি করতে চাই বিভিন্ন টাইপের ভ্যালুকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে, তাহলে আমরা জানি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যখন কনভার্ট করবে অন্য টাইপগুলো, সেটা প্রথমে ইন্টিজারে কনভার্ট হবে এবং ইন্টিজারে কনভার্ট হওয়ার পর সেটা ফ্লোটে কনভার্ট হবে। তো এটা যদি আমরা করতে যাই তাহলে জাস্ট ফ্লোট, ডাবল বা রিয়াল, এই তিনটা ওই ভ্যালুটার সামনে বসাই দিলেই হয়ে যাবে। তো এটা আমরা অলরেডি দেখছি। তারপর একবার দেখি এই আন্ডারস্কোর সহ দেখি রিয়াল আছে, এটা দেখি। ডাবল আর ফ্লোট তো আমরা দেখছি, রিয়ালটা দিয়ে দেখি 1 2 3 পয়েন্ট দিলাম 4 5, দেখি ভ্যালু কি আসে। ওকে, এখানে বলতে যে রিয়ালটা ডেপ্রিকেটেড, ইউজ ফ্লোট, কিন্তু এখানে ভ্যালু কিন্তু আসছে। তো রিয়ালটাও ডেপ্রিকেটেড সম্ভবত। এখন আমরা ফ্লোট ইউজ করি 1 2 3 4 5।
এবং এটা তো আর দিলে তো কোনো বোঝার বুদ্ধি নেই, একই জিনিস আসলো। স্ট্রিং এ দিই আমরা কি আসে, তো স্ট্রিং এ যদি আমরা কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছি তো 1 আসছে। ইন্টারেস্টিং, কারণ হচ্ছে পয়েন্টটা কাজ করতেছে না। যদি আমরা এটা রিমুভ করি স্টিল 1, যদি আমরা 1 টু দিই, অর্থাৎ স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর, এই আন্ডারস্কোরটা যখন পাবে তখন সে মনে করবে এটা একটা সেন্টেন্স। যেমন আমাদের এখানে 12 এর পর হ্যালো লিখতাম, যে ব্যাপারটা হইতো সেটাই হচ্ছে, এই তো 12 চলে আসছে। অর্থাৎ সেটা স্ট্রিং থেকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করতে হবে। তো যখন আমরা স্ট্রিং থেকে কনভার্ট করবো তখন আমরা এই আন্ডারস্কোর গুলো দিব না, এরকম। ওকে, পরের স্লাইডে যাই, এবং এখানে আমরা শিখবো ফ্লোটিং পয়েন্ট প্রেসিশন এন্ড রাউন্ডিং এরর্স। রাউন্ডিং এরর্স যেটা বললাম যে পিএইচপি তে IEEE 754 যে ডাবল প্রেসিশন ফরম্যাট আছে সেটা ফলো করা হয়, এবং এখানে যে ম্যাক্সিমাম রিলেটিভ এরর্স ডিউ টু রাউন্ডিং ইন দ্য অর্ডার অফ 1.11e -16 ব্যাপারটা, এটা বলতেছে যে সর্বোচ্চ কত ঘর পর্যন্ত এই রাউন্ডিং এরর্স কাউন্ট করা হবে। তো ব্যাপারটা যদি আমরা দেখি, এখানে উদাহরণস্বরূপ দেখি 0.1 এবং 0.7 এরা যোগ করলে আমাদের 0.8 হয়। ব্যাপারটা এখানে ঘটে 0.1 প্লাস 0.7 0.8 হয়, রাইট। তারপর যদি আমরা গুণ করি 10 কে, তাহলে আমাদের চলে আসে 8। বাউ, এবং এটাকে 4 করি, তাহলে আমাদের 7 আসে। তো এই ব্যাপারটা কিন্তু হওয়ার কথা ছিল 7, যদি আমরা 8 চাইতাম, কারণ যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা আছে সেটা উইল বি সামথিং লাইক দিস, অর্থাৎ 7 এর পর 99999 এরকম অনেকগুলো ঘর। তো আমার যেটা মনে হয় যে বইয়ে সম্ভবত এটা আগের ঘটনা দেয়া আছে, আমি যেটা বুঝলাম যে পিএইচপির যে মডার্ন ভার্সন সেখানে সম্ভবত এটা তারা শেয়ারে লিখছে এবং আমরা 8ই পাচ্ছি এখানে। তো ব্যাপারটা ইন্টারেস্টিং। তো বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রেসিশন যে ব্যাপারটা এবং রাউন্ডিং এর যে ব্যাপারটা সেটা। তো এটা যদি আমরা নিজস্বভাবে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে 0.2 ইকুয়াল টু 0.2 এর পর যে অনেকগুলা সংখ্যা থাকে, দেখি কি আসে, দেখতে পাবো 1 আসছে, অর্থাৎ এটা এবং এটা সমান। অর্থাৎ আমরা জানি যে অনেক ছোট যদি একটা সংখ্যা হয় এখানে 2 হয়, দেখতে পাবো যে এটা এবং এটা টেকনিক্যালি কিন্তু সমান না, কিন্তু যে প্রেসিশন ব্যাপারটা আছে সেটার জন্য কি এটা সমান দেখাবে কি আমাদেরকে, দেখি কি হয়। এই যে আমরা কন্ট্রোল পি চাপলে দেখবো যে এটা ফলস আসছে, অর্থাৎ কিছু রিটার্ন করেনি। আমরা এখানে দেখি যে ইকুয়াল, যদি না হয় তাহলে নট, দেখতে পাবো যে এটা নট আসছে, অর্থাৎ এই দুটা ইকুয়াল না। কিন্তু হাওয়েভার অনেক বড় যদি সংখ্যা হয়, এই সংখ্যাটা অনেক বড় হয়, তাহলে আমরা দেখবো যে ইকুয়াল চলে আসছে, অর্থাৎ এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা ইকুয়াল। যদিও আমরা দেখতে পাচ্ছি খালি চোখে যে এটা শেষে 1 আছে আর এটা শেষে 2 আছে,
তো এটা ইকুয়াল হওয়ার কথা না, কিন্তু হয়ে গেল। কিভাবে হলো, যেটা এখানে বলছে যে এই যে ব্যাপারটা, এই যে অর্থাৎ ম্যাক্সিমাম রিলেটিভ error due to rounding in the order of 1.11 e to the minus 6, অর্থাৎ কোন প্রেসিশন পর্যন্ত সে দেখবে যে এই দুইটার মধ্যে তুলনা করে যে এটা একই রকম, মানে একই রকম ভ্যালু কিনা। অর্থাৎ সে দেখা যাবে যে এই পরের যে ভ্যালু, যে ঘরগুলো আছে সেগুলো সে কাউন্টই করবে না। জাস্ট সে পয়েন্টের পর দেখা যাবে 16 ঘর বা 18 ঘর, এরকম একটা নির্দিষ্ট ঘর সে চেক করবে, এবং এরপর যে ঘরগুলো সেটা চেকই করবে না। তো ব্যাপারটা এটাই। তো রাউন্ডিং ইরোর ব্যাপারটা, তবে একটা কথা, জাভা স্ক্রিপ্টের যে ইরোর গুলো হয় এটার থেকে পিএইচপি এখানকারটা বেটার। অর্থাৎ পিএইচপি তে আসলে বোঝাই যাচ্ছিল না রাউন্ডিং ইরোর বলে কিছু আছে। ইন জেনারেল যদি 0.3 মাইনাস 0.2 দেই আমরা, তাহলে 0.1ই আসতেছে, যদিও অনেক ল্যাঙ্গুয়েজে এটা ঝামেলা করে। ওকে, তারপর এখানে বলা আছে যে never trust floating number results to the last digits and do not compare floating point numbers directly for equality, অর্থাৎ শেষ ঘর পর্যন্ত আমাদেরকে যে ক্যালকুলেশনের ব্যাপারটা এটা করা যাবে না, এবং দুটা রাউন্ডিং দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ডিরেক্টলি ইকুয়ালিটি টেস্ট করা যাবে না। যদি হায়ার প্রেসিশন নেসেসারি হয়, অর্থাৎ খুব দরকার হয়, তাহলে আরবিট্রারি প্রেসিশন ম্যাথ ফাংশন যে আছে, জিএমপি ফাংশন, সেগুলো আমরা ইউজ করতে পারি, বা বিসি ম্যাথ যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা সেগুলোতে আসবো। তো বেসিক জিনিসগুলো আগে শিখি। তো এরপরটাতে আমরা যে কম্পেয়ারিং ফ্লোটস, যে ব্যাপারটা এর আগেও বললাম, দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কম্পেয়ার করব। তো এই কথাগুলো আমি অলরেডি বলছি। তো আমরা উদাহরণটা একটু দেখি। এটা আরেকটা উদাহরণ, যে এ একটা সংখ্যা আছে 1.2345678 এবং বি একটা সংখ্যা আছে 1.2345678 তারপর 0। অর্থাৎ সব সংখ্যা ঠিক, এটারও সব সংখ্যা ঠিক, জাস্ট এখানে 0 এবং এখানে 9, অর্থাৎ এটা একটা ছোট সংখ্যা। এবং এখানে যে ওই ইউরোর কথা বললাম, ওই ইউরোটাকে এখানে বলা হয় যে মেশিন এপসাইলন, অর্থাৎ যে কত ছোট ভুল আমরা অ্যাকসেপ্ট করব। এবং এটার আরেকটা নাম ইউনিট রাউন্ড অফ। সো গাইস, আপনারা এই যে কথাগুলো এটা একটু পড়ে নেবেন। আমি জাস্ট এখানে বোঝাচ্ছি, কিন্তু এই কথাগুলো পড়লেও অনেক কিছু বুঝতে পারবেন। তো এই মেশিন এপসাইলন বা ইউনিট রাউন্ড অফ ব্যাপারটা, এটা হচ্ছে এইটা, অর্থাৎ আমরা কত ছোট পর্যন্ত মেনে নেব। দ্য স্মলেস্ট অ্যাকসেপ্টেবল ডিফারেন্স ইন ক্যালকুলেশন, অর্থাৎ দ্য স্মলেস্ট অ্যাকসেপ্টেবল ডিফারেন্স ইন ক্যালকুলেশন হচ্ছে যে কত ছোট আমরা ডিফারেন্স মেনে নেব। তো এখানে এ থেকে যদি বি বিয়োগ করি এবং তার অ্যাবসলিউট ভ্যালুটা দেখি, যদি সেটা যদি এপসাইলন থেকে কম হয়, অর্থাৎ আমাদের যে ইউরোর এক্সপেক্টেড সর্বোচ্চ ইউরোর যে ভ্যালুটা সেটার থেকে যদি কম হয়, তাহলে আমরা বলতেছি না, এই দুটো সমান, এই দুটো সমানই আছে, এটা ট্রু। আর যদি না হয় তাহলে ফলস। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই স্লাইডটা যদি একটু ভালো করে পড়েন, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড আজকের। একটু যদি দেখেন তাহলেই নিজেরাই বুঝতে পারবেন। আরেকটা কথা মেনশন না করলে নয়, যে আমার বোঝানোর স্টাইল হয়তো আপনার পছন্দ হচ্ছে না, কারণ আমি এর আগে কখনো এইভাবে আসলে প্রেজেন্টেশন দেইনি বা ভিডিও টিউটোরিয়ালও বানাইনি। তো আপনারা এই স্লাইডটা যদি দেখেন এবং নিজের মতো করে বোঝান তাহলেই হবে। জাস্ট বোঝা নিয়ে কথা, আমার এই টিউটোরিয়াল দেখে বুঝতে হবে সেটা কোনো কথা না। ওকে, আমরা পরের স্লাইডে যাই। তো এখানে ইম্পর্টেন্ট কিছু মেথড আমরা দেখব রাউন্ডিং করার জন্য, অর্থাৎ যে রাউন্ডিং ব্যাপারটা, অর্থাৎ যখন আমরা 2.4 দিব এই মেথডটাতে, সেটা দেবে 2, অর্থাৎ 0.4টাকে বাদ দিবে। তারপর রাউন্ড যদি করি 2.5 কে, তাহলে চলে আসবে 3।
অর্থাৎ একটা কাছাকাছি মানে ইন্টিজার কনভার্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা অর্থাৎ 2.4 অর্থাৎ 5 এর নিচে হলে তার নিচের ইন্টিজারে চলে আসবে এবং 5 থেকে শুরু করে তার উপরে ইন্টিজার কনভার্ট হবে। তো এটা হচ্ছে রাউন্ড মেথড। এবং মাইনাসের ক্ষেত্রে একই, -2.4 হলে -2, -2.5 হলে -3। এবং আরেকটা মেথড আছে সিলিং, সিলিং না আসলে সিল। আসলে এই মেথডটার নাম আমি সিলিং ফ্যান, যে আমাদের মাথার উপরে থাকে উপরে ছাদে, তো সেটা হিসেবে মনে রাখি সিল। তো এটা যদি একটু উপরে থাকে অর্থাৎ এটা আমাদের যে মানটা দিব ফ্লোটিং পয়েন্ট মান, তার ইমিডিয়েট উপরের যে ইন্টিজার সেটা ব্যাক করবে। যেমন 2.1 যদি দিই, তার ইমিডিয়েট উপরের ইন্টিজার হচ্ছে 3, 2.9 এর উপর ইন্টিজার হচ্ছে 3, এটা আসলে 9 ভুল করে লিখছি। তারপর -2.1 এর যে ইমিডিয়েট উপরের সেটা হচ্ছে -2, এটা কিন্তু একটু বোঝার বিষয়। -2.1 এর উপরের ভিডিওটা কিন্তু -2, তাই না? কারণ এটা ঋণাত্মক, অর্থাৎ -1 এর থেকে কিন্তু -2 অনেক ছোট। তো এখানে এই জন্য আমি একটা আঁকিবুকি করার চেষ্টা করছিলাম যে মাইনাস এবং প্লাস এবং এখানে 0। তো এই ব্যাপারটা বুঝতে হবে যে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে ব্যাপারটা। এবং সিলিং -2.9 এটা হচ্ছে -2, কারণ -2.9 এর ইমিডিয়েট যে উপরের পজিটিভ দিক থেকে অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে সেটা হচ্ছে -2, তাই না? তারপর ফ্লোর যেটা হচ্ছে আমরা জানি যে মেঝে, অর্থাৎ যে মানটা দিব আমরা সেটার নিচের মান সে দিবে, নিচের ইমিডিয়েট ইন্টিজার। তো -2.1 যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার সেটার নিচের ইমিডিয়েট ইন্টিজার হচ্ছে 2, 2.9 এর হচ্ছে 2, কারণ এটার নিচের ইমিডিয়েট ইন্টিজার হচ্ছে 2, আর উপরে হলো যদি সিল হতো তাহলে 3 হতো। আরো বলি এটা কিন্তু 3 হবে। ওকে। এবং -2.1 এর যদি আমরা ফ্লোর করি, -2.1 এর থেকে ছোট কি -3, এবং -2.9 এর হচ্ছে -3। অর্থাৎ ফ্লোর হলে ঋণাত্মক হলে ঋণাত্মক দিকে যাবে, আর যদি ধনাত্মক হয় তারপরেও এই ঋণাত্মক, অর্থাৎ জিরোতে আছে সেটার সাথে পোলারাইজেশন হবে এটা। তো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এরপরের টপিক হচ্ছে র্যান্ডম নাম্বার। র্যান্ডম নাম্বার আমি শুরুতেও যেটা বললাম, বিভিন্ন সময় আমাদের কাজে লাগে, বিভিন্ন গেমে বা প্রোগ্রামে খুবই কাজে লাগে র্যান্ডম নাম্বার। যেমন একটা গেমে একটা প্লেয়ারের পজিশন র্যান্ডমলি যদি আমরা সিলেক্ট করতে যাই বিভিন্ন লেভেলে বিভিন্ন অবস্থায়, তখন কিন্তু র্যান্ডম নাম্বার লাগবে। তারপর যদি আমরা ডাটাবেস থেকে র্যান্ডম একটা কিছু রিট্রিভ করতে চাই তখন র্যান্ডম নাম্বার লাগবে। এরকম হাজার হাজার জায়গায় র্যান্ডম নাম্বার লাগে। তো পিএইচপিতে সুন্দর কিছু মেথড আছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। তো এরকম একটা আছে RAND, র্যান্ড। তো আমরা এটা করে দেখি একটু। RAND, র্যান্ড, এটা যদি আমরা রান করি দেখতে পাবো যে একটা র্যান্ডম নাম্বার চলে আসছে। আবার রান করি সেন্স। তো এটা দুটো আর্গুমেন্ট নেয়, একটা ডিফল্ট হচ্ছে 0 এবং আরেকটা হচ্ছে গেট র্যান্ড ম্যাক্স। এটা এই গেট র্যান্ড ম্যাক্স এটা অনেকটা 32 বিটের ইন্টিজার ম্যাক্সের মতো। যদি আমরা ইকো করি এটা 214 সামথিং, 214 সামথিং এটা চলে আসছে। তো 0 থেকে শুরু করে এই সংখ্যাটার মাঝ বরাবর যে ভ্যালুগুলো সেটা র্যান্ডমে চলে আসবে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এটা না আমাদের নিজস্ব মিনিমাম এবং ম্যাক্সিমাম বলে দেবো, তাহলে আমরা বলতে পারি 0 থেকে 1 থেকে 10 এর মধ্যবর্তী যে র্যান্ডম নাম্বার সেটা দেখাবো, তাহলে আমাদের চলে আসবে। এই যে চলে আসছে 1 থেকে 10 এর মধ্যে র্যান্ডম নাম্বার। আমি এখানে বারবার কন্ট্রোল প্রেস করতেছি। আর একটা মেথড আছে এখানে এমটি র্যান্ড, এটা একটা নিউ মেথড। এটা
এই র্যান্ডম যে মেথডটা আছে আরএনডি র্যান্ড, এটা থেকে 4 গুণ মানে বেশি ফাস্টার এবং বেশি অ্যাকিউরেট মান দেয়। এটা মডার্ন, এটা আসলে রেকমেন্ডেড মেথড। তো এটাও একটু দেখি, একটি র্যান্ড সেম জিনিস, এটাও আসলে একই ভাবে 0 এবং এমটি র্যান্ড ম্যাক্স 89, এটাও ওই 214 সামথিং যে ভ্যালুটা সেটা রিটার্ন করে। তারপর আছে এলসিবি ভ্যালু, এটা একটা র্যান্ডম নাম্বার দেয় 0 থেকে 1 এর মধ্যে। এটা একটু দেখি, এলসিবি ভ্যালু যদি আমরা রান করি, এটা চলে আসছে 0 থেকে 1 এর মধ্যে, এবং এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার অবশ্যই। তো এটাকে যদি আমরা আমাদের মনের মতো ইউজ করতে চাই, তাহলে জাস্ট এটার সাথে কোনো কিছু একটু গুণ করে আমরা করতে পারি, এবং এটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই বা রাউন্ড করে নিতে চাই, তাহলে রান করি 4, 8, 9 এরকম। তো এলসিবি ভ্যালু যেটা আছে, এটাও আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য ব্যবহার করতে পারি। তো এমটিএস র্যান্ড যে আছে, এটা হচ্ছে সিডস দ্য র্যান্ডম জেনারেটর। তো এটা একটু দেখি, এমটিএস র্যান্ড। তো এখানে একটা ভ্যালু দেওয়া যায়, যেমন 2 দিই, দেন ইকো এমটিএস র্যান্ড। যদি এখন দেখি রান করি, না এটা এখন রান হবে, এই যে মান চলে আসছে। বারবার যদি রান করি একই ভ্যালু আসবে, কারণ এখানে সিড করানো হচ্ছে না। যদি সিড করতে দেয় একটা ইউনিক ভ্যালু, তাহলে মাইক্রো টাইম বা জাস্ট টাইম দিতে পারি। এটা একটা ইউনিক ভ্যালু, ইউনিক্স এপক টাইম রিটার্ন করে, এটা সম্ভবত মিলি সেকেন্ডে। এই যে তাহলে ইউনিক র্যান্ডম নাম্বার চলে আসবে। তো এরকম অনেকভাবে করা যায়। তো নিচে 3টা মেথডের নাম দিচ্ছি, টাইম, মাইক্রো টাইম এবং মেক টাইম। তো টাইমটা দেখলাম, মাইক্রো টাইমটা একই, মাইক্রো সেকেন্ডে একটা ডেট টাইম টাইম রিটার্ন করে, এটা অবশ্যই স্ট্রিং আকারে আসে। তো এটা একটু দেখি যে কি হয়, এটা ইকো মাইক্রো টাইম। এটা অ্যাকচুয়ালি টাইপটা দেখি যে টাইপটা কি। এটা একটা স্ট্রিং, তো এটা একটা আর্গুমেন্ট নেয়। যদি আমরা এটা ট্রু করে দিই, তাহলে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা এর যে প্রোডাক্টটা সেটা পাবো, অর্থাৎ এরকম। বাই ডিফল্ট কিন্তু এটা ফলস থাকে, অর্থাৎ ফলস বাই ডিফল্ট দিতে হয় না। আর যদি ট্রু দেই বা আবার এটা দিই, তাহলে সব ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করবে। মেক টাইমে একই, ওখানে ইয়ার, মান্থ, ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড এরকম দিয়ে টাইম ক্রিয়েট করে দেয়। তো এগুলা আমি যে রিসোর্সগুলো দিয়েছি, এখানে আপনারা আরো রিসার্চ করে বিস্তারিত জানতে পারবেন। তো পরের স্লাইডে যাই, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ফাংশনের নাম দিয়েছি। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইজ নিউমেরিক, অর্থাৎ একটা কিছু ইজ নিউমেরিক অর নট। লেটস সে আমরা দেখি যে ইজ নিউমেরিক, এবং এখানে একটা ভ্যালু দিই যে হ্যালো, এটা কি নিউমেরিক? যদি রান করি, দেখো যে এটা নয়, মানে এখানে কিছু আসেনি। ইয়েস যদি হয় ইয়েস, যদি না হয় তাহলে নো। দেখতে পাবেন নো, অর্থাৎ এটা নিউমেরিক নয়।
তো যেখানে দিতাম যে 234 তাহলে দেখতে পাবো ইয়েস, অর্থাৎ এটা নিউমেরিক। তো এটা খুবই দরকারি একটা মেথড। তারপর আছে সেট টাইপ এবং গেট টাইপ, অর্থাৎ টাইপ সেট করা এবং সেই টাইপটি দেখা। তো লেটস সে আমরা একটা ভ্যালু নেই, স্ট্রিং, এটার দাম দিলে 10 অ্যাপল, এবং সেট টাইপ করি, ভ্যারিয়েবলটা হচ্ছে স্ট্রিং এবং টাইপটা দিব আমরা ইন্টিজার। এখন যদি করি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো 10 চলে আসছে। এবং এর আগে যদি আমরা প্রিন্ট করতাম 10 অ্যাপল চলে আসতো, তাই না? একটু জায়গা দিই, 10 অ্যাপল আসছে। যখন সেট করে দিলাম, এই পুরোটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করো, তখন কিন্তু টাইপ জাগলিং এর মাধ্যমে কিন্তু 10 চলে আসছে, তাই না? অর্থাৎ এটার ইন্টিজার ভ্যালুর মান হচ্ছে 10। তো সে কারণে তখন আমরা সেট করে দিলাম টাইপ ফোর্স করে, তখন তার ভ্যালু 10 হয়ে গেছে। এবং এখানে ইন্টিজার পুরোটা না লিখে আইএনটি দিলেও হবে, এই যে একই একই জিনিস। তো এগুলা নিয়ে একটু রিসার্চ করবেন আপনারা। এবং গেট টাইপ তো এর আগে দেখছি যে কোন ভেরিয়েবলের টাইপটা কি সেটা দেখা যাবে। তারপর ইজ ইন্ট, ইজ ইন্টিজার এন্ড ইজ লং, এই মেথড তিনটা দেখি। ইজ ইন্ট যদি এটা 2.5 দিই, নাই অর্থাৎ ফলস। এই যে নো, যদি জাস্ট 2 থাকতো ইয়েস। তো ইন্টিজার এটা কেটে দিই, এবং এখানে কি লং, লং হ্যাঁ লং, ইজ লং দিই, একই জিনিস, তিনটাই একই কাজ করবে। ইজ ইন্ট, ইজ ইন্টিজার, ইজ লং, তিনটাই একই কাজ। একইভাবে ইজ ফ্লোট, ইজ ডাবল, ইজ রিয়াল, এই তিনটায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিনা সেটা দেখবে। তারপর আরেকটা আছে ইজ এন, অর্থাৎ ইজ নট এ নাম্বার, যে এটা কি নাম্বার কিনা এটা একটু দেখি। ইজ নট এ নাম্বার, দেখি হাই যে এটা কি নাম্বার কিনা, তাহলে দেখবো যে এটা ফ্লোট। তো যখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্যালকুলেশনের ভুল আসবে, তখন যে এন যে ব্যাপারটা সেটা আসে, এটা একটা কনস্ট্যান্ট। তো সেটা যদি আমরা দেখতে চাই যে ইজ নট এ নাম্বার, তো ইয়েস চলে আসে। স্ট্রিং এটা হওয়ার কথা ছিল, দেখি কি হয়। তো এটা বলছে যে এক্সপেক্ট প্যারামিটার 1 টু বি ফ্লোট স্ট্রিং গিভেন। ও অ্যাকচুয়ালি এখানে আসছে তো নো আসছে, এটা মেবি ইরর রিপোর্টিং করলে আসবে। নো আসছে, হ্যালো একটা নাম্বার নয়। তারপর ইজ ফাইনাইট, ফাইনাইট বা ইজ ইনফাইনাইট, তো এই ব্যাপারটা যদি ইজ ফাইনাইট দেখি যে 20 যে সংখ্যাটা, যেটা কি ফাইনাইট, ইয়েস, অর্থাৎ হ্যাঁ এটা ফাইনাইট। আর যদি দেখি যে ইজ ইনফাইনাইট, অর্থাৎ 20 কি ইনফাইনাইট অর্থাৎ অসীম, তো অসীম হওয়ার কথা না, এই যে ফলস আসছে। এই যে কিন্তু যদি আমরা যেটা দেখছি যে পিএসপি ফ্লোট ম্যাক্স,
এটা পর্যন্ত নো আসতেছে, অর্থাৎ এটা ইনফাইনাইট না। যদি এটার সাথে অনেক বড় একটা সংখ্যা কম্পেয়ার করি, তাহলে এটা কি ইনফাইনাইট কিনা দেখি, দেখতে পাচ্ছি ইয়েস, এটা অসীম। কারণ পিএইচপির সর্বোচ্চ যে নাম্বারের ধারণ ক্ষমতা, এটা হচ্ছে পিএইচপি ফ্লোট ম্যাক্স, এবং যেটার মান অনেক অনেক বড়। যদি আমরা দেখি এটা কি, পিএইচপি ফ্লোট ম্যাক্স, এই যে 1.7 সামথিং, তারপরে যে 10 এর উপর 308 অর্থাৎ 308, এতটা বড়। এবং আর একটা ছোট্ট ট্রিক দেখাই, যে এটা যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করতাম তাহলে কি আসছে, স্ট্রিং ভ্যাল দিলে আসবে কি দেখি, না আসবে না। এখানে একটা মেথড আছে, সেটা হচ্ছে এস প্রিন্টএফ, এবং ফরম্যাট স্পেসিফাই হিসেবে 0f দিই এবং পিএইচপি ফ্লোট ম্যাক্স দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা পুরা স্ট্রিং রিপ্রেজেন্টেশন, অর্থাৎ পিএইচপি ফ্লোট ম্যাক্স এর স্ট্রিং রিপ্রেজেন্টেশন এটা। তো ওটা আমরা দেখলাম। তারপর মিন ম্যাক্স একটু দেখি, মিনিমাম যদি 0.257, এখানে যে মিনিমাম যে নাম্বারটা অর্থাৎ সব থেকে ছোট সেটা পিন করবে। তো 0 সব থেকে ছোট, এটা পিন করলো। আমরা দিলাম -5, তাহলে -5 চলে আসলো। এই দুটো আমি রিমুভ করে দিই, তাহলে 2, অর্থাৎ সব থেকে ছোট যেটা এটা। তো এটা অ্যারে আকারেও দেওয়া যায়, যদি অ্যারে হয় একই ভ্যালু। একইভাবে ম্যাক্সের সর্বোচ্চ যেটা সেটা দিবে, অর্থাৎ অ্যারে থেকে। তো মিন ম্যাক্স গেল। তারপর রেঞ্জটা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করে, 1 থেকে 100 এর মধ্যে একটা অ্যারে ক্রিয়েট করবো আমরা, এবং সেটা আমরা বারডাম করি, অর্থাৎ প্রিন্ট করি। তাহলে দেখতে পাবো যে এই যে 1 থেকে 100 ছোট একটা কিছু দিই না, 5, এই যে 1 থেকে 5 এর মধ্যে একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। বা এখানে ভারডাম না বলে যদি প্রিন্টার করি তাহলে সুন্দর লাগবে। এই যে 1 থেকে 5 এর মধ্যে একটা রেঞ্জের অ্যারে ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি চাই যে ফর লুপের মতো রেঞ্জের মধ্যে কিছু বিরতি দেবো, লেটস সে 1, 3, 5, 7 এরকম, আমরা মানে যেমন আমরা করি না i সমান i+2 ওই ব্যাপারটা যদি বলি, তাহলে এখানে জাস্ট 2 বসাই দিই, এটা অপশনাল আর্গুমেন্ট। তাহলে আমরা পাবো 1, 3, 5, 7, 9 এরকম। অর্থাৎ যে ইনক্রিমেন্ট হবে সেটা 2 আকারে হবে এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুব তাড়াতাড়ি কাজ করতে আমাদের কাজে লাগে অনেক সময়। এবং রেঞ্জ যেটা আছে সেটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু না, আমরা যদি অ্যালফাবেটিক্যাল কিছু দিই, এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে সব একটা অ্যারে নিয়ে আসো, এতে চলে আসছে এ থেকে জেড পর্যন্ত। তো আমরা অতদূর না যাই, লেটস সে এফ পর্যন্ত, এই যে এ থেকে এফ পর্যন্ত চলে আসছে। ওকে, র্যান্ডম গেল, রেঞ্জ গেল, তারপর ভারডাম গেল, এফ মড এবং ইন্ট ডিভ। এফ মডটা কি, লেটস সে আমরা চাই যে 5 এর সাথে 2 ভাগ করে যে আমাদের ভাগশেষটা থাকে সেটা প্রিন্ট করতে হবে। তো ইকো করি, এগুলো আমরা 1, তাই না? এবং 11 এর সাথে যদি আমরা করি 3, তাহলে 2 আসে। কি হবে যে 3 3 9 আর 2 10 11, অর্থাৎ ভাগশেষটি 2। তো এই জিনিসটা এভাবে করলে হয়, আবার
ইফ মোডের মধ্যে করলে ইফ মোড এখানে 11 আর 3 অর্থাৎ ভাগশেষ দিবে সে। যদি রান করি সেম জিনিস, যেখানে 12 হইতো তাহলে 0, কারণ 3 4 12 ভাগশেষ 0। ইফ মোড গেল। তারপর ইন্ট ডিভ। ইন্ট ডিভ আমরা এর অলরেডি দেখছি যে ইন্টিজারের মধ্যে ডিভিশন করা, ডিভিডেন্ড কত ডিভাইডার কত এটা বলে দিই। লেটস সে 5 আর এখানে দিলাম 3, তাহলে দেখি কত আসে। এর মধ্যে 1 আসছে। যদি আমরা ফ্লোটিং পয়েন্ট করতাম তাহলে এর 1 এর পর পয়েন্ট আসতো, কিন্তু ইন্ট ডিভে সেই পয়েন্টগুলো আসেনি। তারপর হচ্ছে নট এ নাম্বার অ্যান্ড ইনফিনিটি, যেটা দেখলাম নট এ নাম্বার দেবে মেথডটা আমরা অলরেডি দেখছি, যে যেগুলো নাম্বার নয় সেই জিনিসগুলোকে নট এ নাম্বারে কনভার্ট করে, এবং ইজ নট এ নাম্বার এই মেথড দ্বারা চেক করা হয়। তো নট এ নাম্বার যখন ফ্লোটিং পয়েন্টের যে আনরিপ্রেজেন্টেবল এবং আনডিফাইন্ড যে ভ্যালুগুলো আসে ক্যালকুলেশন করার পর, তখন এন তৈরি হয়ে যায়। এবং ইনফাইনাইট যে ভ্যালুগুলা সেটা হচ্ছে লার্জার দেন ফ্লোট ম্যাক্স, অর্থাৎ ফ্লোটের থেকে যদি বড় হয়ে যায় তখন ইনফাইনাইট হয়ে যায়। দেখি একটু দেখার চেষ্টা করি। ইকো পিএসপি ফ্লোট ম্যাক্স ইন্টু 2 দেখি কি আসে। আমাদের দিতে আইএনএফ অর্থাৎ ইনফিনিট হয়ে গেছে। সো নট এ নাম্বার ইনফাইনাইট এটা অন্য ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট একই। তো আশা করি বুঝতে পারছেন, এবং এটার জন্য এই তিনটা মেথড ইউজ করবেন। ইজ নট এ নাম্বার, ইজ ফাইনাইট, ইজ ইনফাইনাইট, এরকম। তারপর হচ্ছে ম্যাথ রিলেটেড ফাংশনস, অর্থাৎ ম্যাথ যে ব্যাপারগুলা। এখানে সবার প্রথমে আছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মেথডটা হচ্ছে মাইনাস হোক আর প্লাস হোক যে ডিফারেন্স হয়, বা যে মেইন যে কোয়ান্টিটি সেটা, লেটস সে 5 minus 7 বা 8, আমাদের যে 3 আসবে, -3 আসবে, তাই না? কিন্তু যদি অ্যাবসলিউট হতো তাহলে আমাদের যে মেইন কোয়ান্টিটি অর্থাৎ 3 সেটা আসতো, 3। এটা আশা করি এগুলা আপনাদের সবারই বোঝার কথা, এগুলা জানার কথা। আর অলরেডি এখান থেকে আমি সবকিছু দেখাই দিছি যেগুলা বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে আমরা সিল দেখছি, ইন্ট ডিভ দেখছি, ইফ মড অলরেডি দেখছি, ফ্লোট দেখছি, ইজ ফাইনাইট, ইজ ইনফাইনাইট দেখছি, এলসিডি ভ্যালু দেখছি, ইজ নট এ নাম্বার দেখছি। তারপর ম্যাক্স মিন দেখলাম, এমটি গেট র্যান্ড ম্যাক্স, তারপর এমটি র্যান্ড, এমটি এস র্যান্ড এগুলো দেখছি, রাউন্ড দেখছি, আর এন ডি দেখছি। আর যে অন্যগুলো আছে যে সাইন, কস, ট্যান, তারপরে যে ইনভার্স গুলা, এ কস এস, এই যে ইয়েগুলা, তো এগুলো আপনারা দেখতে পারেন। আরেকটা হচ্ছে লগ, যে লগারিদমিক যে ক্যালকুলেশন সেগুলো ওখানে আছে। এটা হচ্ছে ই ভিত্তিক লগ, এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, এরকম। আর এটা হচ্ছে লগ 1p, এটা মেবি ই ভিত্তিক লগ প্লাস এক্স, এরকম কিছু একটা, আমার মনে নেই। তো আপনারা এগুলা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। আরো কিছু আছে এখানে, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এটা জাস্ট খালি ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। তারপরে যে পাই আছে, আমাদের যে পাইয়ের মান সেটা প্রিন্ট করে তার পাওয়ার। তো আপনারা মেবি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসলে আপনারা অলরেডি এগুলো শিখছেন, বা এখান থেকে তার ধারণা নিলেও বুঝতে পারবেন, এটা একেবারে সহজ। যেমন 10 এর মান যদি চাই, 10 এর মধ্যে জাস্ট একটা ভ্যালু দেবো, জাস্ট রেজাল্টটা পাবো। এখানে বোঝার কিছু নেই, আপনারা জাস্ট খালি যে সকল ফাংশন আপনাদের দরকার সেগুলো শিখে নেবেন। আর আমি অলরেডি তো দেখালাম যে ফাংশনগুলো সব থেকে বোঝা জরুরি।
সাইন কস এগুলো আসলে বোঝার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। এবং 10টা একটা করে আর্গুমেন্ট দিবেন আর রেজাল্ট পাবেন, এটাই। তারপর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে পিএইচপি প্রিডিফাইন্ড ম্যাথ কনস্ট্যান্টস, অর্থাৎ পিএইচপি তে ম্যাথ কনস্ট্যান্টস যেগুলো প্রিডিফাইন্ড করা আছে সেগুলোর একটা লিস্ট এখানে দিছি আমি। তার মধ্যে সবথেকে ইউজফুল যেগুলো সেটা হচ্ছে যেমন এম পাই, এম ড্যাশ পাই, যেটা পাই আর এম পাই একই জিনিস, অর্থাৎ যেটা আমাদের পাই যে আছে এটা এবং এম পাই এটা একই জিনিস। তো এগুলো আসলে কনস্ট্যান্ট, মানে পিএইচপি ল্যাঙ্গুয়েজটাতে প্রিডিফাইন করে দেওয়া আছে, তো এই কনস্ট্যান্ট কয়েকটা দেখলে হবে। তারপর এই যে ই এর মান, তারপর আর কি বেশি কাজে লাগে, নট এ নাম্বার, যেটা আমরা অলরেডি দেখছি। এই সাধারণত এগুলোই কাজে লাগে। তারপর লন 10 আছে, লন 2, তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলা ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন। তারপর একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে নাম্বার ফরম্যাটিং। তো নাম্বার ফরম্যাটিং এর জন্য একটা নাম্বার ফরম্যাট নামে মেথড আছে, যেখানে যে মনিটরি যে ক্যালকুলেশন গুলো সেটাতে খুব ইউজফুল হতে পারে এই মেথডটা। তো আমরা একটু দেখি এটা প্র্যাকটিক্যালি। লেটস সে আমাদের একটা নাম্বার আছে 1 2 3 4 5 6 এরকম। তো আমরা যদি জাস্ট প্রিন্ট করি এটা নাম্বার ভ্যালুটা জাস্ট ওঠাই দিচ্ছে, তাই না? যখন ফরম্যাট করি, ফরম্যাট নাম্বার ফরম্যাট রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে একটা কমা চলে আসছে, অর্থাৎ 1235। এখানে দুটো বিষয় করছে, এখানে একটা কমা চলে আসছে এবং এখানে 3 এর পর 4 ছিল, এখানে 5 চলে আসছে এবং এখানকার যে ভ্যালুগুলো সেগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো ওখানে দুটা বিষয় করছে, এখানে প্রথমে তো 1000 এর ঘরে একটা কমা আসছে এবং তারপরে যে রাউন্ড যে ব্যাপারটা আমরা দেখছিলাম, অর্থাৎ পয়েন্টের পর 5 হলে যে উপরের ঘরে চলে আসে সেই ব্যাপারটা, এটাই ঘটছে এখানে। তো যদি আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি, রাউন্ড যেটা আমরা দেখছিলাম এটা কিন্তু ঘটছে প্রথমে এই যে 1235, এবং তারপর এখানে একটা জাস্ট কমা চলে আসছে এখানে এই জায়গাটাতে। আরেকবার লক্ষ্য করি, এই যে 1235 কিন্তু 1235, অর্থাৎ এখানে একটা কমা আসছে। তো নাম্বার ফরম্যাট এখানে আর্গুমেন্ট হিসেবে আরো দুটো ভ্যালু নেয়। তো আমরা যদি চাই যে ডেসিমেল পয়েন্টের একটা ঘর আমরা চাই, একটা ঘর থাক, সমস্যা নেই, তাহলে আমরা 1 2 দিই, তাহলে এই ডেসিমেলের পর একটা ঘর থাকবে এবং যথারীতি সেটাও কিন্তু রাউন্ড হয়ে গেছে, যেহেতু 5 সেটা অলরেডি 6 হয়ে গেছে। যদি এটা 4 থাকতো তাহলে কিন্তু এটা 4 থাকতো, সরি 4, এবং এটা যদি 4 হতো তাহলে 4 থাকতো। অর্থাৎ পরেরটা যদি 5 বা তার থেকে বড় হয় তাহলে এই তার আগেরটা 1 বেড়ে যাবে, এটাই আর কি, যেটা অলরেডি রাউন্ড থেকে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে সম্ভবত। তো এখানে ডেসিমেলের পর একটা দেখাচ্ছি, আমরা যদি আমরা দুটো দেখাতে চাই, দুটা 44 প্রিন্ট করতে, তিনটা দেখাতে চাই, তখন কিন্তু এখানে তিনটা নাই, তো পয়েন্টের পর একটা শূন্য সে বসায় দিবে, এই যে একটা শূন্য বসা দিল, এটা হচ্ছে সেই আর্গুমেন্ট। এবং থার্ড এবং ফোর্থ আর্গুমেন্ট দিয়েও কিছু করা যায়, অর্থাৎ আমাদের যে ডেসিমেলের যে সাইনটা এটা চেঞ্জ করতে পারি আমরা, এবং এখানে যে থাউজেন্ডের যে সাইনটা সেটা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে দেখি, তো ডেসিমেলের যে সাইনটা সেটা আমরা চাই যে স্টার দিয়ে প্রিন্ট রিপ্লেস করতে, এবং থাউজেন্ডের মতো কমায় থাক। এই যে ডেসিমেলের ঘরে স্টার চলে গেছে এবং এখানে যদি আমরা থাউজেন্ডের ঘরে একটা স্টার দিই তাহলে যে স্টার চলে আসছে, অর্থাৎ এই জায়গাতে কি হবে সেটা এখানে বলে দেওয়া যাচ্ছে এবং এই জায়গাতে কি বলবো সেটা এখানে বলে দেওয়া যাচ্ছে। তো নাম্বার ফরম্যাটটা খুবই দারুণ একটা জিনিস।
আপনারা দেখতে পারেন। তো নাম্বার ফরম্যাটের আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে ফরম্যাটার। লেটস আমি একটা ফরম্যাটার ডিক্লেয়ার করি, মাই ফরম্যাটার। ফরম্যাটার এটা তো একটা নাম, যে কোনো নাম দিতে পারেন। তারপর নিউ নাম্বার ফরম্যাটার, এটা একটা ক্লাসের নাম, বিল্ট ইন ভাবে দেওয়া আছে। তো এখানে কোন ফরম্যাটে দিতে সেটা লিখছি, ইএন ইউএস অর্থাৎ ইংলিশ ইউএস। তারপর নাম্বার ফরম্যাটার কারেন্সি, তারপর মাই নাম্বার ফরম্যাটার ফরম্যাট, তারপর একটা আমার নাম্বার দেব। লেটস সে আমাদের নাম্বারটা দিই এখানে x equal to 1 2 3 4 5 6। x বসা দিলাম এবং আমি ইকো করি, এটা ইকো করি, এখানে ইকো করে দিই এবং রান করি। তাহলে দেখতে হবে যে এখানে একটা ডলার সাইন চলে আসছে, অর্থাৎ ফরম্যাটটা হয়েছে, অর্থাৎ আমাদের যে আগে পেয়েছিলাম এটা তো হয়েছে প্লাস একটা ডলার সাইন চলে আসছে। তো এটা কিভাবে আসলো ডলার সাইনটা? এই যে এখান থেকে আসছে, অর্থাৎ এটা হচ্ছে ফরম্যাটার। আহ, এটা একটা কি বলতে পারি, এটা একটা মনে করি ব্যক্তি, এই ব্যক্তির কাজ হচ্ছে একটা নাম্বারকে নিয়ে তার সামনে একটা ডলার সাইন দেওয়া এবং এটা ওই থাউজেন্ডের এখানে একটা কমা দেওয়া, এরকম কিছু কাজ করা, অর্থাৎ ফরম্যাট করা আর কি। তো ওই ব্যক্তির বিভিন্ন এখানে ভ্যালু দেওয়া থাকে, যেমন এফ আর এরকম যদি দিতাম ফ্রেন্স, তাহলে দেখতো যে ইউরোতে কনভার্ট করে দিল। তো এরকম আরো বিভিন্ন ধরনের আর্গুমেন্ট দেওয়া যায়, সেটা আপনারা দেখতে পারেন। এবং এখানে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমি ইংলিশটা আবার দিই এবং এখানে একটা স্পেল আউট এটা দিই, দেখি কি হয়। তাহলে দেখতে পাবো যে এটা কথায় আমাদের প্রকাশ করতেছে 1234.56, অর্থাৎ এই পুরোটাই আমাদের কথায় চলে আসছে। কি একটা দারুণ বিষয়। লেটস সে আমার 102 দিই, এই যে দেখছেন 102, দারুণ একটা বিষয় না? যদি 2 দিতাম অটোমেটিক্যালি 202 চলে আসছে। তো এই জিনিসটা আসলে আমি আজকে নতুন শিখলাম, জাস্ট এই পড়াশোনা করার সময় শিখলাম, দারুণ একটা বিষয় আমার কাছে লাগছে। তো এরকম অনেক কিছু করা যায় ফরম্যাটিং এ। তো আপনারা এই নাম্বার ফরম্যাট মেথডটা এবং এই নাম্বার ফরম্যাটার যে ক্লাসটা, এই দুটার ডকুমেন্টেশন দেখলেই আরো বিস্তারিত কিছু থাকলে আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমি একটু কথা বলতে চাই নাম্বার ফরম্যাটিং এর সাথে সরাসরি আহ, সম্পর্কিত না হলেও অনেকটা দরকারি জিনিস, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ফর প্রিন্টএফ এবং এসপ্রিন্টএফ। অর্থাৎ কি আমরা সি তে তেমন করছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার গুলা, সেগুলো কিভাবে কাজ করে এবং কোন ফরম্যাট স্পেসিফায়ার কি জন্য কাজ করে, তো সেটা একটু রিভাইজ দিই। তো এখানে বলছে যে পার্সেন্টেজ চেঞ্জ যদি দুবার হয় তাহলে একটা পার্সেন্টেজ সাইন দেখাবে। তারপর পার্সেন্টেজ সাইন এরপর যদি বি হয় তাহলে বাইনারি ভ্যালু, সি হলে ক্যারেক্টার ভ্যালু, ডি হলে তো আমরা জানি ডেসিমাল ভ্যালু, ই হলে সাইন্টিফিক নোটেশন লোয়ার কেসে, তারপর বড় হাতের ই হলে সাইন্টিফিক নোটেশন আপার কেসে, এরকম এফ তে ফ্লোটিং পয়েন্ট, ইউতে আনসাইন্ড ডেসিমাল এরকম। তো এই লিস্টটা আপনারা একটু দেখে নিন। মোস্ট অফ দ্য টাইম আমাদের সি, টি এবং এফ এগুলোই কাজে লাগে এবং এতে এস স্ট্রিং। ওকে, তারপর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার বিগ ইন্টিজার, অর্থাৎ আহ, আমাদের পিএইচপি ফ্লোট ম্যাক্স এর থেকেও যদি বড় কিছু আমাদের আহ, করতে হয়, তখন আমরা কি করবো? লেটস সে
পিএইচপি ফ্লোট ম্যাক্স এর সাথে পিএইচপি ফ্লোট ম্যাক্স এটাই আমরা গুণ করে দিলাম এবং আমরা পেলাম ইনফাইনাইট, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে সেই রেজাল্ট দেখানোর মতো সামর্থ্য আমাদের পিএইচপির নাই। এর কারণ পিএইচপির নাম্বারের যে দৌড়, এই দৌড়টা হচ্ছে পিএইচপি ফ্লোট ম্যাক্স এরা পর্যন্ত, এবং সেটা আমরা দেখছিলাম যে 10-এর উপর সম্ভবত 300 কত যেন সেটা, এবং আমরা চাচ্ছি যে ওই সংখ্যাটাকেই আবার সেই সংখ্যাটার সাথে গুণ করতে, তো এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাই না? তো এরকম মানে খুব বড় ক্যালকুলেশন করার জন্য কিছু স্পেশাল ম্যাথ ফাংশন আছে এবং এক্সটেনশনস আছে। তার মধ্যে পিএইচপি তে বহুল ব্যবহৃত হচ্ছে দুটা, পিসি ম্যাথ এবং জিএমপি গনু ম্যাথ লাইব্রেরি সম্ভবত। তো বিসি ম্যাথ যেটা আছে সেটা মোটামুটি সব জায়গায় কাজে লাগে এবং এটা ইনস্টল করতে হয় না, এবং কোড প্রসেস ওয়েবসাইটেও বিসি ম্যাথ ফাংশনগুলো সাপোর্ট করে। এটা সম্ভবত ল্যাঙ্গুয়েজের সাথে বিল্ট ইন হয়ে গেছে অলরেডি, আমার জানা নাই। এবং কোনো মাল্টিপল প্রিসিশন যে জিএমপি মেথডগুলো আছে সেটা আমি রিকমেন্ড করব না, অন্তত প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রবলেম সলভিং এর জন্য, যেহেতু অনলাইন জাজগুলো সেটা সাপোর্ট নাই। তো পিসি ম্যাথগুলোর মাধ্যমে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা একটু দেখি, এবং এটা একটু জাস্ট দেখি ভ্যালুগুলো, মেথডগুলোর নাম কি। তো শুরুতে বিসি থাকবে এবং তারপর মেথডগুলোর নাম, অর্থাৎ বিসি অ্যাড, বিসি কম্প কম্পেয়ার করবে, বিসি ডিভ অর্থাৎ ডিভাইড করবে দুইটায়, মড অর্থাৎ মডুলাস দিবে, মাল মাল্টিপ্লাই করবে, পিডব্লিউ পাওয়ার, এটা মানে বোঝা যাচ্ছে এটা স্কোয়ার, জাস্ট খালি বিসি বসাই দিলেই হয়ে যাবে। তো লেটস সে এটা আমরা করতে পারি কিনা। বিসি এবং এই দুটো হচ্ছে আমাদের কমা সেপারেট হবে। রান করি, এখানে বলছে যে আইএমসি কেন বিসি হবে, এখানে বলছে যে এর যে আর্গুমেন্ট গুলো এটা নট ওয়েল ফর্মড, তো এগুলোর কারণ আছে, এগুলোকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে প্রথমে, যেহেতু স্ট্রিং এক্স আমার নেই। লেটস সে এখানে করি কপি পেস্ট ওয়াই, এবার আমরা যদি এক্স এবং ওয়াই কে দিই, দেখি দুইটা গুণ করতে পারে কিনা, এবং অলরেডি গুণ হয়ে গেছে, অর্থাৎ এত বড় একটা সংখ্যা আমরা পেয়েছি। তো আমি যতটুকু বুঝতেছি যে বিগ ইন্টিজারের ক্যালকুলেশন করার জন্য এভাবেই করতে হয়। যদি আমরা অ্যাডিশন করতে চাইতাম, জাস্ট বিসি অ্যাড, তাহলে অ্যাড হয়ে যেত। যদি সাবট্রাক্ট করতে চাইতাম তাহলে সাব, এবং সাব করলে তো জিরো হওয়ারই কথা। তো আপনারা দেখতে পারেন বিগ ইন্টিজারের এই মেথডগুলো কিভাবে কাজ করে, যদি আরো জানার ইচ্ছা থাকে ডকুমেন্টেশনে। এবং যেটা বললাম codeforces.com যে অনলাইন জাস্টার, সেখানে এই বিসি ম্যাথ যে লাইব্রেরি সেটা সাপোর্ট করে, যে বিসি অ্যাড আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কাজ করে কিনা, তো এটা কাজ করে। ওকে, তারপর আসলে শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক লেন্থি ছিল টিউটোরিয়ালটা, আশা করি কিছু না কিছু শিখতে পেরেছেন। অডিও কোয়ালিটির জন্য হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে, আশা করি এটা থাকবে না ভবিষ্যতে। কোয়ারেন্টিনের জন্য তো আসলে বাইরে যাওয়া যাচ্ছে না, আমি একটা ভালো একটা মাইক্রোফোন কিনতাম। তো আশা করি আপনারা এই স্লাইডটা যদি দেখেন তাহলে পিএইচপি তে ম্যাথমেটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক আর কোনো কিছু জানার বাকি থাকবে না আশা করি। এবারেও বাইরেও হয়তো কিছু থাকতে পারে, বিশেষ করে টেকনিক জানতে হবে আসলে, অন্তত সিনট্যাক্স গত দিক থেকে
এগুলো আসলে মোর দ্যান এনাফ আমার যেটা মনে হয়। তো টেকনিক আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, আস্তে আস্তে মানে মানুষের মধ্যে চলে আসে। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন এবং প্রবলেম সলভিং অ্যাপ্রোচ উইথ পিএসপির এই আজকের টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আরো টিউটোরিয়াল নেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।